আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি নতুন টপিক সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। এই ডব্লিউএইচ কোশ্চেন মানে কি? আমরা প্রথমে জেনে নেব যে কোশ্চেন রয়েছে বা প্রশ্ন আর কি, এটা কত প্রকারের রয়েছে। একটা হচ্ছে ডব্লিউএইচ টাইপ বা ডব্লিউএইচ কোশ্চেন, আরেকটা হচ্ছে এস নো টাইপ কোশ্চেন। এস নো টাইপ কোশ্চেন। তাহলে ডব্লিউএইচ টাইপ কোশ্চেন বা ডব্লিউএইচ কোশ্চেন বলতে কি বোঝানো হচ্ছে? The questions that begin with WH word, যেমন হু দিয়ে শুরু হতে পারে, হট দিয়ে শুরু হতে পারে, বা হুইচ দিয়ে শুরু হতে পারে, বা হাউ দিয়ে শুরু হতে পারে, হোয়ার দিয়ে শুরু হতে পারে, হোয়েন দিয়ে শুরু হতে পারে। অর্থাৎ এক কথায় হচ্ছে যে যে সমস্ত প্রশ্নগুলো ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় সেইগুলোকে বলা হচ্ছে ডব্লিউএইচ টাইপ কোশ্চেন। এবং এর যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে কিছু ইনফরমেশন চাওয়া। অর্থাৎ ডব্লিউএইচ প্রশ্নের উত্তর কখনো হ্যাঁ বা না হয় না, এখানে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হয় উত্তর দেওয়ার জন্য। এবং এস নো টাইপের ক্ষেত্রে কি হয়, যে যখন প্রশ্ন করা হবে তখন উত্তর হবে এস অথবা নো, এই দুটো উত্তর হবে। যেমন ডব্লিউএইচ টাইপের আমি একটা লিখছি, যদি কেউ জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, কেউ জিজ্ঞাসা করলো তোমার নাম কি, ইউ ক্যান্ট আনসার আইদার ইন এস অর নো। তুমি কিন্তু এস বা নো এ উত্তর করতে পারবে না। তোমাকে কেউ জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায়, তুমি কখন এলে, হ্যাঁ বা না বলা যাবে কি? এগুলো প্রশ্নে হ্যাঁ না হবে না। অর্থাৎ যখন কোশ্চেনটা ডব্লিউএস টাইপ হবে, ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হবে, দ্য কোশ্চেন বিগিন উইথ ডব্লিউএস ওয়ার্ড, তখন কিন্তু আমরাকে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে হয়। কিসের জন্য? ফর ইটস রিপ্লাই। অর্থাৎ এর যে উত্তর, এর উত্তর দেওয়ার জন্য বা জবাব দেওয়ার জন্য আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হয়। ঠিক একইভাবে যদি আমরা প্রশ্ন করি ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া, ডব্লিউএইচ ওয়ার্ড ছাড়া প্রশ্ন যদি করি, যেমন হ্যাভ ইউ ইটেন এনিথিং, বলা হলো যে তুমি কি কিছু খেয়েছো, প্রথমে উত্তরে চলে আসবে হ্যাঁ অথবা না, তারপরে হয়তো তুমি ইনফরমেশন দিবে। তাহলে প্রথম যে ফার্স্ট অ্যান্সারটা আসছে আমাদের, সেটা কি পাচ্ছি? হ্যাঁ অথবা না। এবার যদি বলা হয় যে ডু ইউ লাইক রোজ, তুমি কি রোজ পছন্দ করো, গোলাপ পছন্দ করো? হ্যাঁ আমি গোলাপ পছন্দ করি। মানে প্রথম যে অ্যান্সারটা আসছে সেটা কি হচ্ছে? এস অথবা নো। তাহলে এস নো টাইপের প্রশ্নগুলোর উত্তরগুলো কেমন হবে? সবসময় এস নো, তারপরে কিছু। আর ডব্লিউএস টাইপ যদি হয়, তাহলে ডব্লিউএস টাইপের কিন্তু প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা খেয়াল করবো যে ওর উত্তরটা হবে কোনো ইনফরমেশন, অর্থাৎ কোনো তথ্য দিয়ে কিন্তু আমাদেরকে উত্তরটা দিতে হবে। মানে অনেক সময় আমাদেরকে মানে প্রশ্ন করতে বলে ডব্লিউএস টাইপের। তো এই ডব্লিউএস টাইপ প্রশ্নটা কিভাবে করতে হয় আমি এটা দেখাচ্ছি এখন। রহিম শামসি যাচ্ছিল। এবার তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, কি বলেছে এখানে? হু লিখে দিয়েছে, দিয়ে বলছে মেক আ ডব্লিউএইচ কোশ্চেন উইথ হু, হু দিয়ে একটা ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করো। এবার যে আমাকে প্রশ্ন করতে হবে হু দিয়ে, তাহলে আমি কিভাবে প্রশ্ন করব? এই ডব্লিউএইচ ওয়ার্ডের অর্থটা কি? হু এর অর্থ হচ্ছে কে। কাকে প্রশ্ন করব আমরা? সর্বদা প্রশ্ন করব ভার্বকে। তাহলে ভার্বটা কি রয়েছে? গোয়িং, ওয়াজ গোয়িং। তাহলে মেন ভার্ব হচ্ছে গোয়িং। সম্পূর্ণটার মানে কি? রহিম ওয়াজ গোয়িং টু শামসি, রহিম শামসি যাচ্ছিল। এবার যদি প্রশ্ন করি যে কে দিয়ে, তাহলে কে যাচ্ছিল? রহিম যাচ্ছিল। মানে কে শামসি যাচ্ছিল? উত্তরটা কে, এর উত্তরটা কি পাচ্ছি আমরা? রহিম। তাহলে যেটা উত্তর পেলাম সেই উত্তরটা বাদ দিয়ে দিতে হবে আমাদেরকে। তাহলে হু দিয়ে যদি প্রশ্ন করে, তাহলে সবসময় ব্যক্তিটাকে উঠিয়ে দিয়ে আমরা হু লিখে দিয়ে বাকি সবকিছু লিখতে থাকবো। তাহলে অ্যান্সার কি পেয়েছি এখানে? হু এর অ্যান্সার পেয়েছি রহিম, রহিমটা বাদ গেল। তাহলে হু ওয়াজ গোয়িং টু শামসি,
এখনো আমাদের প্রশ্নকরণ হয়নি, শেষে অবশ্যই কি করতে হবে, উই মাস্ট পুট ইন্টারোগেশন মার্ক এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের শেষে আমাদেরকে অবশ্যই একটা ইন্টারোগেশন মার্ক দিতে হবে, প্রশ্ন চিহ্ন দিতে হবে, নইলে কিন্তু সেটা প্রশ্ন হয়নি। আরেকবার বুঝাচ্ছি এটা, যে যখন আমাদেরকে একটা সেন্টেন্স দিয়ে ডব্লিউএইচ ওয়ার্ড ব্র্যাকেটে দিয়ে বলবে যে এটা দিয়ে প্রশ্ন করো, তখন সেই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমাকে প্রশ্ন করতে হবে ভার্বকে। সাধারণত ভার্বকে প্রশ্ন করবে, কোথায় যাচ্ছিল, না সরি কোথায় নয়, কে যাচ্ছিল, রহিম যাচ্ছিল। এবার এই প্রশ্নটাই তোমাকে মানে দিয়ে, সেন্টেন্সটাই দিয়ে তোমাকে বলেছে যে মেক আ ডব্লিউএইচ ওয়ার্ড, সরি মেক এ কোশ্চেন উইথ দ্য ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াট, হোয়াট দিয়ে প্রশ্ন করতে বলেছে। তাহলে কি হোয়াট দিয়ে হবে, হোয়াট দিয়ে প্রশ্ন করো তো, মানে কি কি যাচ্ছিল, উত্তর আছে? যদি বলে তখন দেখছো যে উত্তর নেই, এই মতো অবস্থায় তখন তোমাকে তারপরে তো ভাগকে প্রশ্ন করতে হচ্ছে, কিন্তু এখানে তো হচ্ছে না, তখন কি করবে দেখো। তাহলে আমাকে বলতে হবে যে রহিম কি করছিল, হোয়াট ওয়াজ রহিম ডুইং, শামসি যাচ্ছিল। তাহলে হোয়াট ওয়াজ রহিম ডুইং, রহিম কি করছিল, কি করছিল, হোয়াট ওয়াজ সরি হোয়াট ওয়াজ রহিম ডুইং, রহিম কি করছিল, কি করছিল, শামসি যাচ্ছিল। তাহলে আমাকে খুঁজতে হচ্ছে, তাহলে তোমাদেরকে হয়তো এতটুকু ডিফিকাল্ট দিবে না যেগুলো খুঁজে পাবে না এমন, আচ্ছা খুব কঠিন নয়, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। আচ্ছা হোয়ার দিয়ে যদি হয়, এই প্রশ্নটাই করি, আর একটা হোয়ার দিয়ে জিজ্ঞেস করেছে যে হোয়ার দিয়ে প্রশ্ন করো, হোয়ার মানে কি, কোথায়। তাহলে কোথায় যাচ্ছিল, শামসি, তাহলে টু শামসিকে বাদ পড়ে গেল, শামসি যাচ্ছিল। তো পুরো বাদ দিও না, আবার কোথায় যাচ্ছিল শামসি, তাহলে বাদ পড়ছে শামসি। আচ্ছা এটুকু বাদ দিলাম, যাও শামসি অব্দি বাদ দিলাম, শুধুমাত্র বুঝাচ্ছি আমি কেন টু বাদ যাচ্ছে, শামসি। আচ্ছা বাদ কোনটা পড়ছে সেটা বুঝতে পারছো কি, শামসি। এইবারে দেখো, তাহলে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটা লিখো হোয়ার, তারপরে কি আছে অক্সিলারি ওয়াজ, তারপরে সাবজেক্ট রহিম, হোয়ার ওয়াজ রহিম, তারপরে মেন ভার্ব হচ্ছে এখানে গোয়িং। তাহলে হোয়ার ওয়াজ রহিম গোয়িং, স্যার টুটা বাদ কেন দিলেন, উত্তর তো পেলাম শামসি, তাই তো। আচ্ছা এই টুটা অ্যাপ্রোপ্রিয়েট তো প্রিপোজিশন নয়, এই টু বসে আছে কার জন্য, শামসির জন্য। মানে বিশেষ করে তোমরা হাতে চুড়ি পরো, তো তো চুড়ি বা বালা যেটাই বলো না কেন পরে রাখো। এবার তোমার যদি কবজি থেকে এইটুকু কেটে নেওয়া হয়, তো ওটা আটকে থাকবে কোথাও, পড়ে যাবে। তো তোমার এই নাউনের জন্য মানে শামসির জন্য, এটা যদিও মানে অ্যাডভার্বিয়াল অবজেক্ট আর কি, অ্যাডভার্ব বোঝায় জায়গাগুলোকে, তো এইটার জন্য প্রিপোজিশনটা বসেছে। যখন তুমি এটাকে অর্থাৎ এই জায়গাটাকে সরিয়ে নিলে, তখন টুটাও অটোমেটিক সরে যাবে। কখন থাকবে প্রিপোজিশন গুলো, যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে তখন প্রিপোজিশনটা সাধারণত থেকে যাবে। নেক্সট দেখি। আচ্ছা এবার আমি আপাতত একটা দিয়েই কয়েকটা লিখেছি। একটা জিনিস খেয়াল করো এখানে, যে আমরা কি কি পাচ্ছি দেখো। প্রথমে পাচ্ছি ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ডের পরে পাচ্ছি অক্সিলারি, অক্সিলারি ভার্ব, তারপরে পাচ্ছি সাবজেক্ট, তারপরে পাচ্ছি মেন ভার্ব এমভি। দেখো ভালোভাবে খেয়াল করো, তারপরে আদার্স যা আছে পাচ্ছি, রেস্ট। শেষে গিয়ে কিন্তু কোশ্চেন মার্ক দিতে হচ্ছে। যদি ভুলে যাও খেয়াল রাখো, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটা দিতে হবে। হু যদি থাকে তো প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু করে দিলে শেষ কাজ। বাকিগুলোর ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে কি অক্সিলারি। স্যার অক্সিলারি ছাড়া কি ডব্লিউএইচ কোশ্চেন হবে না? সাধারণত হয় না, হু এর ক্ষেত্রটা ব্যতিক্রম রয়েছে, হটের ক্ষেত্রে অনেক সময় হয়। তাহলে খেয়াল রাখবে যে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব লাগবে, তারপরে সাবজেক্ট, 3 নম্বরে কি বলছে, সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স বা রেস্ট, বাকি অংশ। চলো আমি ওটা লিখে রাখলাম, বাকিটুকু লিখছি দেখো। স্যাম wrote a letter in the evening, in the evening। অনেকগুলো দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করবো। প্রথমে আমরা হু দিয়ে চলে যাবো, এটাতে হু দিয়ে প্রশ্ন করো। প্রথম মানে জানতে হবে তো। শ্যাম রোট এ লেটার ইন দ্য ইভিনিং, মানে শ্যাম সন্ধ্যাবেলায় একটা চিঠি লিখেছিল। তাহলে এখানে ভার্ব কোনটা, লিখাটা লিখেছিল, তাহলে কে লিখেছিল, শ্যাম। এবার যদি তুমি সম্পূর্ণটা বলো তো বলতে পারো যে
সন্ধ্যাবেলায় একটি চিঠি কে লিখেছিল, তো ঘুরে একই জিনিস আসবে, উত্তরটা পাবো শ্যাম। তাহলে শ্যাম বাদ পড়বে, আর হু দিয়ে প্রশ্ন কি বললাম যে হু দিয়ে প্রশ্ন করলে শুধুমাত্র ওই উত্তরটা উঠিয়ে দিয়ে বাকি সব লিখে নেবে, কোনো অক্সিলারির দরকার পড়বে না হু এর ক্ষেত্রে। তাহলে কি হবে অ্যান্সার? হু রোড এ লেটার ইন দা ইভিনিং। Say don't forget to put a question mark. তাহলে who wrote a letter in the evening? কি হয়েছে? ও এইখানে, আচ্ছা সরি, এতক্ষণে বলছো আবার। হ্যাঁ, who wrote a letter in the evening, এটা কি বোঝা গেল? মানে উত্তর যেটা হবে সেটাকে উঠিয়ে নিয়ে হু দিয়ে শুরু করে দেবো, হু এর সময় কোনো রকমের অক্সিলারি দরকার পড়বে না, শুধু উত্তরটাকে উঠিয়ে নিতে হবে। নেক্সট চলি। আচ্ছা, এবার হট দিয়ে প্রশ্ন করতে হবে। হট মানে ওটা তো জিজ্ঞেস করলাম, হট মানে কি? আচ্ছা, এটার মানে কি? ভার্বটা লিখেছিল, তাহলে কি লিখেছিল? এ লেটার। কি লিখেছিল? একটি চিঠি। তাহলে অ্যান্সার এটা পেলাম। এবার শুধু এটা বাদ দেবে, বাকি সব লিখতে হবে আমাদেরকে। আচ্ছা, কিভাবে লিখবো দেখো, খুবই সহজ, বেশি ভারী ভাবে নেবে না মাথায়। প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসাও, তারপরে অক্সিলারি দাও। অক্সিলারি কি আছে সেন্টেন্সে? কোনো অক্সিলারি না থাকলে কি করতে হয়? ডু ভার্ব। যেহেতু পাস্ট টেন্স রয়েছে তাই আমাকে পাস্ট বি ভার্বটা, সরি ডু ভার্বটা নিতে হবে। তাহলে পাস্ট ডু ভার্বটা কি রয়েছে? ডিড। হোয়াট ডিড। 3 নম্বরে কি সাবজেক্ট? সাবজেক্ট কি আছে? শ্যাম। তাহলে হোয়াট ডিড শ্যাম। এবার রোড লিখবো না, এখন কি লিখতে হবে আমাদেরকে? রাইট। কেন? যখন কোনো সেন্টেন্সে আমরা ডু ভার্ব ইউজ করি তখন সেই সেন্টেন্সের মেন ভার্ব সাধারণত বেস ফর্মে চলে আসে, কোনো কিছু যুক্ত হয় না। তাহলে হোয়াট ডিড, আরেকবার বলছি, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে অক্সিলারি, না থাকলে ডু ভার্বের হেল্প নিতে হবে, তারপরে কি করতে হয়? সাবজেক্ট, 4 নম্বরে মেন ভার্ব, 5 নম্বর কি বলেছে? রেস্ট। বাকি অংশ কি কি আছে বলো? ইন দা ইভিনিং। নেক্সট, সেম একই জিনিসকে যদি আমরা এবার জিজ্ঞাসা করি হোয়েন দিয়ে। হোয়েন মানে কি? কখন। এবার কখন দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করবো, তাহলে আনসার কি পাবো দেখো। যদি বলি যে কখন লিখেছিল, দেখো পুরো সেন্টেন্সকে প্রশ্ন করতে যাবে না, ঘুরে উত্তর একই পাবে, শুধুমাত্র ভার্বটাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে সেই শব্দটার অর্থ দিয়ে বা সেই শব্দটা দিয়ে। হোয়েন মানে কখন, তাহলে কখন লিখেছিল? সন্ধ্যাবেলা। তাহলে সন্ধ্যাবেলা বলতে কি? ইন দা ইভিনিং, সন্ধ্যাবেলায়। ইন দা ইভিনিং বাদ পড়লো এখন, এগুলো নয়, ইন দা ইভিনিং। চলো তাহলে হোয়েন লিখো, তারপরে কি? অক্সিলারি। অক্সিলারি নেই, সুতরাং কি করতে হবে? ডু ভার্ব, পাস্ট টেন্স আছে, ডিড নিলাম, মানে পাঁচটা নিতে হবে। কটা ডু ভার্ব আছে? ডু, ডাজ, ডিড। যখন দেখবো ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ আছে তখন ডাজ নেব, যখন কোনো কিছু যুক্ত নেই প্রেজেন্ট আছে তখন ডু নেব, পাস্ট থাকলে ডিড নেব। এখানে যেহেতু রোড ভার্ব টু পাস্ট টেন্স তাই আমরা ডিড নিলাম। তাহলে হোয়েন ডিড, 3 নাম্বার কি? শ্যাম, সাবজেক্ট। হোয়েন ডিড শ্যাম, 4 নম্বরে হচ্ছে ভার্ব, মেন ভার্ব, রাইট এ লেটার। হোয়েন ডিড শ্যাম রাইট এ লেটার। শ্যাম কখন একটা চিঠি লিখেছিল? শ্যাম কখন চিঠি লিখেছিল? সন্ধ্যাবেলা। তাহলে সন্ধ্যাবেলা বাদ চলে গেল। আচ্ছা, বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমি একটু ভারী গুলোতে যাই। এবার ধরে নাও যে তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করছে এই ডব্লিউএস ওয়ার্ড দিয়েই, কিন্তু একটু ভারী হতে পারে। কিভাবে ভারী করতে পারে প্রশ্নগুলোকে লিখছি এখানে। সি ওয়াজ ওয়াইটিং ফর মি, সে আমার জন্য অপেক্ষা করছিল। আচ্ছা, যদি হু দিয়ে প্রশ্ন করতে বলা হয় তাহলে হু ওয়াজ ওয়াইটিং ফর মি। আচ্ছা, এবার যদি বলা হয় হোম দিয়ে, হোম মানে কি? কাকে। আচ্ছা, তাহলে হোম মানে কাকে, তো কাকে ওয়াইট করছিল হবে, মানে কার জন্য ওয়াইট করছিল। আচ্ছা, তাহলে কাকে তো হবে না, কার জন্য, ফর কিন্তু চলে আসছে এর সঙ্গে। আচ্ছা, আমি বলছি, আরেকবার বলছি কথাটা। হোম দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে বলেছে। হোম মানে আমরা জানি কাকে, তো সে কাকে অপেক্ষা করছে, কোনো হচ্ছে কিছু হচ্ছে, কার জন্য অপেক্ষা করছে। তাহলে জন্য কথাটা এই এর সঙ্গে লাগালে তো সুন্দর হয়ে যাচ্ছে। তাহলে জন্য ইংরেজি কি?
ফর, তাহলে এর সঙ্গে কি থাকবে? ফর থাকবে। কিভাবে থাকবে দেখো, তাহলে ফর হোম মানে কার জন্য? ফর হোম, ডব্লিউ চট বসে নিলাম কার জন্য, তারপরে অক্সিলারি, অক্সিলারি কি? ওয়াজ। তাহলে ফর হোম ওয়াজ, সাবজেক্ট হচ্ছে সি, ওয়েটিং। স্যার ফর লিখবো না, এখন লিখে নিয়েছি, ঠিক আছে না? অন্যভাবে কিভাবে লিখবো স্যার? আরেকভাবে যদি হয় বলেন? হ্যাঁ অবশ্যই হবে। প্রথমে ডব্লিউ শর্টটা লিখতে বললাম, তারপরে অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি আদার যেটুকু আছে ওয়েটিং। আচ্ছা যদি স্যার এটুকু লিখে আর কিছু না লিখি, হোম ওয়াজ সি ওয়েটিং, সে কার মানে কার অপেক্ষা করছিল, কি কার জন্য, জন্যটা ছুটে থাকছে, আমাদেরকে অবশ্যই তখন এখানে ফর কথাটা লাগাতে হবে, নাহলে মিনিং হচ্ছে না, অসম্পূর্ণ থাকছে। হোম ওয়াজ সি ওয়েটিং ফর, সে কার জন্য অপেক্ষা করছিল, দুটোর মানে একই। এখানে অ্যাটাচড হয়ে আছে প্রিপজিশন, আর এটাকে বলা হচ্ছে ডিটাচড প্রিপজিশন, মানে এই প্রিপজিশনটা এর জন্য, এটা ডিটাচড হয়েছে, এটুকু আর কিছু না। তাহলে বুঝবো কিভাবে স্যার? অবশ্যই যখন তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে বলবে তখন তোমাকে মিলাতে হবে যে কি বলতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন। আমি আরেকটা লিখছি এখানে, she had been waiting for me for 2 hours, 2 hours। এবার প্রশ্ন করা হয়েছে তোমাকে হাউ দিয়ে। হাউ মানে তো কিভাবে, তুমি এখন সারা দিন যদি প্রশ্ন করো হাউ দিয়ে যে কিভাবে অপেক্ষা করছিল, খুঁজে পাবে না। কেন? দেখো, সি হ্যাড বিন ওয়েটিং ফর মি ফর 2 hours, মানে সে আমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিল। কেমন করে অপেক্ষা করছিল? শোকাহত হয়ে না আনন্দে? আছে কিছু নেই। তাহলে তুমি হাউ দিয়ে এটাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে না ওইভাবে। তখন তোমাকে কি করতে হবে? তোমাকে কিন্তু তোমার সেন্সে অ্যাপ্লাই করতে হবে এখানে, যে হাউ দিয়ে কিভাবে প্রশ্ন করা যায়। তাহলে হাউ মাছ মানে কতগুলি, আচ্ছা হাউ মেনি মানে কতগুলি, হাউ মাছ পরিমাণ বোঝাবে, হাউ ম্যানিটা হচ্ছে সংখ্যা বোঝাবে। এবার যদি বলি হাউ লং মানে কতক্ষণ, প্রশ্ন পেয়ে গেলাম তো। তাহলে কতক্ষণ অপেক্ষা করছিল আমার জন্য? কতক্ষণ? 2 hours, 2 ঘন্টা। তাহলে হাউ লং মানে কতক্ষণ, লং কিন্তু লেখা নাই, তোমাকে কিন্তু নিয়ে আসতে হচ্ছে প্রশ্ন করার জন্য। হাউ লং, অক্সিলারি আছে হ্যাড, তাহলে হাউ লং হ্যাড সি বিন ওয়েটিং ফর মি। হাউ লং হ্যাড সি বিন ওয়েটিং ফর মি, সে কতক্ষণ আমার জন্য অপেক্ষা করছিল? কতক্ষণ? 2 hours, 2 ঘন্টা ধরে। বোঝা গেল বিষয়টা? এবার যদি এইটুকু না থাকতো ফর মি, তাহলে কিন্তু এখানে ফরটাকে লাগিয়ে নিতে হতো, যে কতক্ষণ ধরে অপেক্ষা করছিল, ওই ধরে শব্দটার জন্য লাগিয়ে নিতে হবে। নেক্সট চলি এবার হুইচ দিয়ে। হুইচ দিয়ে অনেক সময় সমস্যা ফেলে আমাদেরকে, কিভাবে ফেলে সেটা বলছি। আই লাইক রেড কালার, হুইচ, আমি লাল রং পছন্দ করি, আমি লাল রং পছন্দ করি। এখানে হুইচ মানে কোনটি বা কোন, তাহলে কোন রংটি পছন্দ করি। তাহলে আমি আমাকে প্রশ্ন করবো না, যখন আমি থাকবে বা উই থাকবে তখন আমরা কি করবো, সাধারণত আয়ের ক্ষেত্রে ইউ ব্যবহার করে নেবো। মানে আমি লাল কালার পছন্দ করি, তাহলে আমাকে বলতে হবে তুমি কোন কালার পছন্দ করো। এই যে কোন, এই শব্দটার সঙ্গে কোন কালার, কোন রং, কালার শব্দটা চলে আসছে না, তখন তোমাকে হুইচ কালার কথাটা লিখতে হবে, ওটা চলে আসছে ওর সঙ্গে, নইলে কিন্তু মিলবে না, মানে অ্যান্সার সরি কোশ্চেন হবে না। তাহলে হুইচ কালার, তারপরে কি হবে বলো, অক্সিলারি ভার্ব বসবে, এটা ডব্লিউ চট, হুইচ কালার কোন রং। এখানে হুইচটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে আছে, কালারটা নাউন। হুইচ কালার, এবার যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে ডু ভার্ব নেব। ভার্বের সঙ্গে কি কোনো কিছু যুক্ত আছে? না থাকলে আমরা ডু নিব শুধুমাত্র। হুইচ কালার ডু ইউ লাইক, তুমি কোন কালার পছন্দ করো? রেড কালার। হুজ, দিস ইজ রামস বুক, এটি হচ্ছে রামের বই। হুজ মানে কার, প্রশ্ন করো কার দিয়ে, এটি কার, এটি কার কলম নাকি বই?
এটি কার বই, তাহলে হুজ এর সঙ্গে আমরা বই শব্দটা পেয়ে যাচ্ছি, কার বই। তাহলে আমাদেরকে তখন লিখতে হবে হুজ বুক ইজ দিস। এখানে খেয়াল করো, হুজ শব্দটা অ্যাডজেক্টিভ, বুক হচ্ছে নাউন। কেন? যে হুজ কোয়ালিফাইজ দ্য ওয়ার্ড বুক, হুজটা কাকে কোয়ালিফাই করছে? বুক নামক শব্দটাকে কোয়ালিফাই করছে। তাহলে আমরা যে কটা জিনিস পেলাম সেটা হলো এইরকম, যে যদি হু দিয়ে প্রশ্ন করতে বলে তাহলে যেই সাবজেক্টটা বা যেই অ্যান্সারটা পাচ্ছি সেটাকে উঠিয়ে দিয়ে শুধুমাত্র হু লিখে দিলেই হয়ে যাবে, কোনো কিছু চেঞ্জ করতে হবে না, শেষে গিয়ে কোশ্চেন মার্ক। যদি আমাদেরকে হট দিয়ে প্রশ্ন করতে বলে তাহলে কি করব আমরা? হট দিয়ে প্রশ্ন করতে বলে বা হোয়ার দিয়ে প্রশ্ন করতে বলে বা হাউ দিয়ে প্রশ্ন করতে বলে, হোয়েন দিয়ে প্রশ্ন করতে বলে, তাহলে আমরা যেটা কাজ করব সব সময় খেয়াল রাখবো যে ডব্লিউএইচ ওয়ার্ডটা লিখবো, মানে এডব্লিউএইচ ওয়ার্ডটা লিখবো, লিখার পরে অক্সিলারি ভার্ব দেব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে বাকি যা আছে দেব, শেষে গিয়ে জিজ্ঞাসা ছিল। দেখো আবারও বলছি, হট, হোয়ার, হাউ, হোয়েন এগুলো থাকলে আমরা কি করব? আমরা কিন্তু ডব্লিউএইচ এর উপরে অক্সিলারি ভার্ব ইউজ করব। কিন্তু যখন আমাদের হুইচ থাকছে, যখন আমাদের হুজ থাকছে, এই শব্দগুলো যখন থাকছে তখন আমরা এগুলোর সঙ্গে একটা করে নাউন ইউজ করছি, তাহলে এগুলো অ্যাডজেক্টিভ হয়ে থাকছে। ঠিক একইভাবে আমি একটা জিনিস বোঝাচ্ছি তোমাদেরকে, খুব ভালো জিনিস। আই রিড ইন ক্লাস 9, 9 লিখিয়ে দিচ্ছি, সংখ্যায় লিখে দিচ্ছি 9। সাবজেক্ট ভার্ব, আচ্ছা এটা কি? এটা কি অবজেক্ট নাকি? এটা কি অবজেক্ট? এটা কমপ্লিমেন্ট। অ্যাডভার্বিয়ালও বলা হয়, অ্যাডভার্বিয়াল অবজেক্ট। চলো আমি বলছি এবার, এখানে একটা জিনিস বোঝানোর জন্য লিখলাম যে আমরা সাধারণত জানি যে আগে অ্যাডজেক্টিভ বসে তারপরে নাউন বসে, এখানে কিন্তু ব্যতিক্রম আছে, আগে নাউন আছে তারপরে অ্যাডজেক্টিভ আছে, এটাকে বলা হয় নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। মানে নবম শ্রেণী, নবম সংখ্যা বোঝাচ্ছে 9, আর কাকে কোয়ালিফাই করছে? শ্রেণীকে, তাহলে অ্যাডজেক্টিভটা উল্টো দিকে ডান দিকে বসে আছে। আচ্ছা যা হোক, এবার হুইচ দিয়ে যদি আমি প্রশ্ন জিজ্ঞাসা করি তাহলে কি হবে? আই রিড ইন ক্লাস 9, আমি নবম শ্রেণীতে পড়ি। এবার হুইচ দিয়ে, কোন ক্লাসে পড়ি বা কোন শ্রেণীতে পড়ি, তাহলে ওই কোন শ্রেণী, শ্রেণী শব্দটা চলে আসছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? হুইচ ক্লাস, তারপরে হুইচ ক্লাস, যা হোক, যে হু ছাড়া যেগুলো আছে সবগুলোতে আমাকে একটা করে অক্সিলারি বসাতে হচ্ছে, বাট দেয়ার ইজ নো অক্সিলারি ইন দিস সেন্টেন্স, এখানে কোনো অক্সিলারি নেই। আর না থাকলে কি করব? ডু ভার্বের হেল্প নেব। কোন ডু ভার্ব নেব? কোনো কিছু যুক্ত নাই, প্রেজেন্ট ফর্মে আছে, সুতরাং ডু নিব। তাহলে হুইচ ক্লাস ডু, 3 নম্বরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে কিন্তু কি লিখতে হবে? ইউ। হুইচ ক্লাস ডু ইউ রিড, এটুকু লিখে যদি কোশ্চেন মার্ক করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এখনো। কেন? দেখো, হুইচ ক্লাস ডু ইউ রিড মানে তুমি কোন ক্লাস পড়ো, মানে যেন মনে হচ্ছে তুমি কোনো একটা ক্লাসকে পড়ো। না, তোমাকে বলা হয়েছে কি এখানে, তুমি বলেছো যে আই রিড ইন ক্লাস 9, আমি নবম শ্রেণীতে পড়ি। কোন শ্রেণীতে? নবম শ্রেণীতে পড়ি। আর তুমি এখানে বলছো যে তুমি কোন ক্লাসে, সরি, তুমি কোন ক্লাস পড়ো, না কোন ক্লাস পড়ো না, তুমি কোন ক্লাসে পড়ো, তাহলে এখানে ইন হবে। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, অ্যান্সার হয়ে গেল। অন্য ভাবেও লিখতে পারো, কিভাবে লিখবে? কোন ক্লাসে, মানে তুমি কোন ক্লাসে পড়ো, ক্লাসে, তাহলে ইন হুইচ ক্লাস ডু ইউ রিড। এবার যদি আবার ইন লাগিয়ে দাও তাহলে ভুল হয়ে গেল। কেন? যে একবার তো ইন লাগিয়ে নিয়েছি, তো স্যার একবার এই প্রথম দিকে ইন দিলেন আর একবার শেষের দিকে দিলেন, তো এটা ইনের মানে কি আর ওটা ইনের মানে কি? এই যে দেখো, আমরা জানি যে সাধারণত প্রিপজিশন কোথায় বসে? প্রিপজিশন নাউন বা নাউন সমজাতীয় কোনো শব্দের আগে বসে, সেটা নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লজ হতে পারে, নাউন নিজেই হতে পারে বা প্রোনাউন হতে পারে। কিন্তু এখানে একটু খেয়াল রাখো যে এই যে ইন শব্দটা বসেছে, এটা কি কারো আগে বসেছে? না, কারো আগে বসেনি, কোনো নাউনের আগে বসেনি।
তাহলে এই ইনটা কার আগে বসার কথা? ক্লাসের আগে বসার কথা, কিন্তু ক্লাস শব্দটা তো নাই এখন। তাহলে ক্লাসের পরিবর্তে আমরা কি লিখেছি এখন? মানে এই ক্লাস 9 এর পরিবর্তে তো হুইচ লেখা আছে। তাহলে এই ইনটার উচিত হবে হুইচ এর আগে এসে বসা। এই যে হুইচ এর আগে এসে বসে দিয়েছে, মানে এটা প্রপার প্লেসে এসে বসে গেছে। তাহলে স্যার আমরা কোনটা অ্যান্সার করবো? প্রথমটা ভালো হবে না দ্বিতীয়টা ভালো হবে? তোমরা চেষ্টা করবো দ্বিতীয়টা অ্যান্সার করার। যদি ভুলে যেত তাহলে ফার্স্ট অ্যান্সার করবো। আর কোনো সমস্যা আছে এখনো বুঝতে? আচ্ছা, হাউ দিয়ে একটা বলি, দেখি হাউ দিয়ে বলেনি মনে হয়। হাউ দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করো। হাউ মানে কি? তো হাউ দিয়ে হয়েছে, তো হাউ লং হয়েছিল। হাউ মানে কিভাবে। তাহলে রহিম কিভাবে এসেছিল? ট্রেনে করে। এখানে কোনো কিছু লাগাতে হচ্ছে না আমাদেরকে হাউ এর সঙ্গে। তাহলে চলো হাউ দিয়ে দাও প্রথমে। হাউ কিন্তু ডব্লিউ শর্ট। হাউ অক্সিলারি আছে? নেই। ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং ডিড নিতে হবে। তাহলে হাউ ডিড 3 নম্বরে বলেছি সাবজেক্ট। রোহিত 4 নম্বরে মেন ভার্ব কাম। কেন কাম হলো? স্যার যেহেতু ডিড নিয়েছেন, কারণ ডু ভার্ব থাকলে মেন ভার্ব বেস ফর্ম কাম। তাহলে হাউ ডিড রোহিত কাম। রহিম কিভাবে এসেছিল? কিভাবে? বাই ট্রেন। কিভাবে এসেছিল? বাই ট্রেন। বাই এ ট্রেন। বা এ থাকলে এ, না থাকলে না দেবে, যেটা আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন নেই? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে তোমাদেরকে প্র্যাকটিস করতে দিচ্ছি, তোমরা প্র্যাকটিস করো।